নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা কল্পতরু অনুষ্ঠান নিয়ে ফিরে আসা। আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষার মনে হয় অবসান হয় এই অনুষ্ঠানটির জন্য। আপনারা বসে থাকেন যে আজকে কি পাবেন, সত্যি তাই। এই পাওয়ার আশায় কিন্তু আমরা দিন গুনি সেই মানুষটির জন্য, যিনি কিন্তু আপনাদেরকে একটা নতুনভাবে পথ দেখান এবং সেই পথ ধরেই কিন্তু আপনারা একটা সুন্দর জায়গায় পৌঁছে যান। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তার সম্বন্ধে কিছু বলতে হয়, না বললেও মনে হয় সেটা অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে যায়। প্রথমে আমি বলবো যে যিনি কিন্তু কৃষ্ণমূর্তি সনাতন জ্যোতিষ এবং জ্যোতিষ বিশেষজ্ঞ আপনারা জানেন, তার সঙ্গে হস্তরেখাবিদ, বাস্তুবিদ, এবং যিনি কিন্তু অল ইন্ডিয়া অ্যাস্ট্রো কাউন্সিল থেকে নিউ দিল্লি জ্যোতিষ, সেখান থেকেই তিনি কিন্তু জাতীয় পুরস্কার প্রাপ্ত। তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন অল ইন্ডিয়া অ্যাস্ট্রো কাউন্সিল থেকে, যেটা কিন্তু নিউ দিল্লিতে অবস্থিত। এবং তার সঙ্গে তিনি কিন্তু আপনারা জানেন হস্তরেখাবিদ, বাস্তুবিদ, এগুলো তো রয়েছেই ডেজিনেশনগুলো। এবং তার সঙ্গে তিনি বিজ্ঞানসম্মত, বিজ্ঞানটাকে কেন তিনি তুলে ধরেন, তখন বিজ্ঞান মনে হয় অ্যাস্ট্রোলজি বিজ্ঞানের একটা পার্ট, সেই জন্য বিজ্ঞানটাকে তিনি ভীষণভাবে হাইলাইট করেন। তাই জন্য তিনি বিজ্ঞানসম্মতভাবে জ্যোতিষকে নিয়েই তার পথ চলা। যিনি বিশ্বাস করেন ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম বেনিফিট। বা খুব সুন্দর একটা সেন্টেন্স, আপনারা বুঝবেন, সেটা অনুধাবন করবেন, অনুভব করবেন। সেন্টেন্সের মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে অনেক কিছু। এবং তার সঙ্গে বলতেই হয় তিনি কিন্তু অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস্ট, তন্ত্র রিসার্চার এবং জ্যোতিষ শিক্ষক, যিনি আধুনিক জ্যোতিষে পুঙ্খানুপুঙ্খ বিচারে যিনি বিশ্বাসী। সেই জ্যোতিষ ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই জ্যোতিষী সুব্রত চক্রবর্তী মহাশয়। তার সম্বন্ধে আরও কিছু বলতে হয়, যিনি কিন্তু সাহিত্যে MA BEd এবং জ্যোতিষ বিদ্যা বাচস্পতি, জ্যোতিষ বিদ্যা বারিধি এবং গোল্ড মেডেলিস্ট 2024 HBBT থেকে তিনি কিন্তু মহাগৌরব সম্মানও তিনি ভূষিত হয়েছিলেন। আরেকটা গুড নিউজ আপনাদের দিতে হয়, তিনি অলরেডি 2026 জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে তিনি কিন্তু আরেকটি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন HBT থেকে, বঙ্গজ্যোতিষ রত্ন 2026। আসুন সেই ব্যক্তিত্বকে কিন্তু আমরা সঙ্গে পাই। আমরা তো অবশ্যই আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানের মধ্যে কিন্তু একটু নতুনত্ব থাকে। খুব সুন্দরভাবে আমরা কিন্তু একটা সাজাই, যেই সব মানুষেরা ফোন করেন তাদের কথাগুলো আমরা তুলে ধরি, যে তারা কি চাইছেন, তাদের জিজ্ঞাসাগুলোকে আমাদের অনুষ্ঠানে তুলে ধরা হয়। কি কি জিজ্ঞাসা সেটা নিশ্চয়ই আমরা জানাবো, এবং তাদের নামগুলোকে আমরা মেনশন করে, জায়গাগুলোকে মেনশন করে আমরা কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিই। প্রথম যিনি রেখেছেন সেটা আমরা অবশ্যই বলবো। তার আগে কিন্তু আমি দাদার সাথে একটু আমাদের শুরুটাকে শুরু করি তার ভূমিকা দিয়ে, অবশ্যই তারপর আমরা আলোচনায় ফিরবো। এবং খুব সুন্দর ইন্টারেস্টিং একটা আলোচনা আজকে আমরা রেখেছি। আমাদের সঙ্গে রয়েছেন সুব্রত চক্রবর্তী মহাশয়। সরাসরি তার কাছে চলে যাব। দাদা, স্বাগত অনুষ্ঠানে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মাতারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি, যারা আমার অনুষ্ঠান গ্লোব টিভিতে প্রত্যেক সোমবার দিন দেখছেন দুপুর 2:40, প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30। এছাড়া রোববার দিন অন্য আরেকটি মিডিয়াতে আমাকে পেয়ে যাচ্ছে দুপুর 2:45। এই সুন্দর অনুষ্ঠানটা আপনারা যে বাড়িতে বসে দেখছেন, ঠিক ক্যামেরার পেছনেই গ্লোব টিভির টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছেন। তাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা, গ্লোব টিভির কর্তৃপক্ষের শুভেচ্ছা ভালোবাসা। এবং আমার সঙ্গে সঞ্চালনায় যিনি প্রথমে সূচনা করলেন, শর্মিষ্ঠাদিকে অনেক শুভেচ্ছা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন বিষয় এবং নতুন আলোচনা। আজকে কি আলোচনা এবং কারা রিকোয়েস্ট পাঠিয়েছেন দিদি প্রথমে বলে নিই, তারপরে আলোচনায় আসবো। আজকে কিন্তু খুব ইন্টারেস্টিং আলোচনা, এটাও আপনার মুখে রয়েছেন শোনার জন্য। প্রথমে চন্দনা দি তার জিজ্ঞাসা রেখেছেন হাওড়া থেকে, চন্দনা সামন্ত, হাওড়া উলুবেড়িয়া থেকে তিনি জিজ্ঞাসা রেখেছেন। দেবশ্রী দিও রেখেছেন, দেবশ্রী বোস, যিনি কিন্তু বেহালা, কলকাতা, দক্ষিণ কলকাতা বেহালা থেকে তিনি জিজ্ঞাসা রেখেছেন। এবং গোপাল নস্কর রেখেছেন যাদবপুর থেকে। এবং আরেকজনও আছেন প্রীতি পূর্বে, তিনি উত্তর দিনাজপুর থেকে কিন্তু জিজ্ঞাসা রেখেছেন অবশ্যই। এবং আরেকজন আছেন বন্ধু স্নেহা সাউ, যিনি কিন্তু কাঁথি থেকে জিজ্ঞাসা রেখেছেন। এই যে তাদের জিজ্ঞাসাটা খুব ইন্টারেস্টিং, যে পুরানো প্রেম ফিরে আসে, জ্যোতিষ কি বলছে, জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে আমরা কিভাবে জানবো। অনেক সময় ব্রেকআপ হয়ে যায়, পুরনো প্রেম কি ফিরে আসে, এই আশাতেও অনেকে বসে থাকেন। আসলে আমরা একটু জেনে নিই। একদম খুব গভীর একটা আলোচনা, এবং পুরনো প্রেম ফিরে আসে কিনা, তো এটা নিয়ে যারা জানতে চেয়েছিলেন তাদের নামগুলো আমি ঘোষণা করলাম। এবং আরও অনেকের নাম ছিল, অনেকে কেউ প্রকাশ করতে ইচ্ছুক হয়নি, আমি তাদের নামগুলো বলিও নি। কিন্তু আরও অনেকে কিন্তু ছিল, তারা বলছেন দাদা আপনি এই বিষয়টাকে নিয়ে আলোচনা করুন, প্রেমজ সম্পর্কে ব্রেকআপ হয়েছে
কিন্তু আমি যাকে ভালোবাসি, আমি চেষ্টা করছি আবার নতুন করে ফিরে আসার, তাকে ফিরে পাওয়ার, সে কি ফিরে আসতে পারে? এটা বহু লোকের প্রশ্ন। অর্থাৎ আমার প্রেম ব্রেকআপ হয়ে গেছে কিন্তু আমি তাকে ছাড়া থাকতে পারছি না, এই বিষয়টা কিন্তু অনেকের মধ্যেই রয়েছে। প্রথমেই দেখুন, আমাদের কতগুলো বিষয়কে ভাগ করতে হবে, জানতে হবে যে প্রেমের কারগ্রহ কে। প্রেমের কারগ্রহ হচ্ছে শুক্র চন্দ্র। শুক্র চন্দ্র এবং কিছু ক্ষেত্রে ধরা হয় কিন্তু বুধকে, কিন্তু আমরা মেনলি কিন্তু শুক্র এবং চন্দ্রকে ধরবো, ঠিক আছে? তাহলে এবং হাউস সিগনিফিকেন্ট হিসাবে যদি আমি দেখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু পঞ্চম ভাব, সেই সঙ্গে হচ্ছে নবম ভাব এবং একাদশ ভাব। অর্থাৎ পঞ্চম ভাব হচ্ছে আপনার ক্ষেত্রে কিন্তু পঞ্চম নবম যখন একত্রীকরণ হয়ে থাকে, তাদের মধ্যে কিন্তু প্রেমজ সম্পর্ক তৈরি হয় এবং সেই প্রেমজ সম্পর্কটাকে বাস্তবায়িত করা, অর্থাৎ আমি কাউকে ভালোবাসি, আমার ওই মেয়েটিও জানে, ছেলেটিও জানে, সেটা পঞ্চমপতি নবমপতির কম্বিনেশন, কিন্তু সেটা বাস্তবায়িত হওয়া। অর্থাৎ ধরুন, অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে প্রেম ভালোবাসা হয়েছে কিন্তু তারা কখনো কেউ কাউকে বুঝতে দেয়নি, বলতেও পারেনি। সেই সাকসেসটা তখনই আসে যখন একাদশ ভাব সেখানে সংযুক্তিকরণ ঘটবে। যদি একাদশ ভাব সংযুক্তিকরণ ঘটে যায়, তাহলে ভাববেন সেই প্রেমের পরিণতি বা আপনাদের সেই সম্পর্কটা একটা কাছাকাছি জায়গায় আসে এবং একে অপরের সঙ্গে একটা ভালো সময় আপনারা স্পেন্ড করতে পারেন প্রেমজ সম্পর্কে। এখানে যে বিষয়টা হচ্ছে, এবার এখানে কিছু কিছু জন প্রশ্ন করেছেন অনেকগুলো বিষয় নিয়ে, যে প্রেমজ সম্পর্ককে বিবাহ বন্ধনে আবদ্ধ কিভাবে হতে পারে। তাহলে এই পঞ্চমপতি, নবমপতি, একাদশপতি, তার সঙ্গে হচ্ছে সপ্তমে যদি সংযুক্তিকরণ, মানে সপ্তম মানেই হচ্ছে আপনার জীবনসঙ্গী, লগ্ন হচ্ছে আপনি নিজে, তার অপোজিটটা হচ্ছে আপনার সপ্তমপতি। তাহলে সপ্তমপতি যখন পঞ্চম নবম একাদশপতির সঙ্গে সপ্তমপতি সংযুক্তিকরণ ঘটে যাচ্ছে এবং সেখানে শুক্রচন্দ্র ইনভলভ হয়ে থাকবে, সেই প্রেমজ সম্পর্কটা কিন্তু আপনাদের বিবাহ পর্যন্ত করাবে এবং একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এবং আপনারা সুখী দাম্পত্য জীবন কিন্তু লাভ করতে পারেন। এটা গেল খুব ভালো একটা হিসাব। এই যে সংযুক্তিকরণের মধ্যে যদি কখনো দেখতে পাওয়া যায় যে রাহু এসে প্রবেশ করেছেন কিছুভাবে, মানে এই কম্বিনেশনের সঙ্গে কিছুভাবে পঞ্চমের সাথে রাহু বা পঞ্চম ঘরে রাহু অবস্থান করছে, বা নবম ভাবে রাহু রয়েছে, বা একাদশে রাহু রয়েছে, সপ্তমে রাহু রয়েছে, অথবা শুক্র রাহু নক্ষত্র অবস্থান করছে, বা চন্দ্র রাহু নক্ষত্র অবস্থান করছে, তাহলে কিন্তু অনেক সময় এই প্রেমজ সম্পর্কে কিন্তু ব্রেকআপ চলে আসে। অর্থাৎ কোনো কারণবশত দেখা যাচ্ছে দুজনের মধ্যে এতটাই মনোমালিন্যতা তৈরি হয়েছে যে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন আমি একে নিয়ে সংসার করতে পারবো না, বা আমাদের এই রিলেশনশিপটাকে টিকিয়ে রাখা সম্ভব নয়। তাহলে সেখানে কিন্তু রাহুর একটা সংযুক্তিকরণ আসলো। এখানে বলে রাখি, রাহু অনেক ক্ষেত্রে কিন্তু সম্পর্ককে উন্নত করতেও সহায়তা করে, কিন্তু সেই রাহুকে আপনাকে শুভ অবস্থায় হতে, অর্থাৎ শুভ রাহু। কিন্তু যদি অশুভ রাহুর সঙ্গে এই গ্রহের সংযুক্তিকরণ হয়ে থাকে, তাহলে কিন্তু প্রেমের মধ্যে কিন্তু ছেদ নিয়ে চলে আসে। এবার অনেকের প্রশ্ন রয়েছে যে আমি যাকে ভালোবাসতাম, একটা সময় এতটা আমাদের সম্পর্ক গভীরতা ছিল, আমি অন্য কাউকে বিবাহ করব বা আমি অন্য কারোর সঙ্গে যে প্রেমজ সম্পর্কে আবদ্ধ আমি হতে পারছি না, বা আমি আমার জীবনকে অতিবাহিত করতে পারছি না, আমি তার জন্য আমি প্রেমজ সম্পর্কে এতটাই আবদ্ধ হয়ে গেছিলাম, কিন্তু একটা কোনো কারণবশত আমাদের এই প্রেমেতে আঘাত এসছে, যার জন্য আমরা দূরত্ব বজায় রেখেছি, কিন্তু একটা সময় গিয়ে আমার মনে হয়েছে তার উপস্থিতি যেন আমি বারবার অনুভব করছি এবং তাকে আমি ফিরে পেতে চাই। এই যে বিষয়টা রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পূর্বজ প্রেম ফিরে আসার যে কারগ্রহ সেটা হচ্ছেন শনিদেব। পূর্বজ গ্রহ ফিরে আসার কারগ্রহ হচ্ছেন শনিদেব, এবং আপনাকে এটা জানতে হবে যে শনি একটা রাশিতে 2.5 বছর অবস্থান করে, একটা রাশিতে 2.5 বছর অবস্থান করে। তাহলে আপনার জন্মছকে যদি কিছুভাবে সেই পুরনো কম্বিনেশন পঞ্চমপতি, নবমপতি, একাদশপতি, বা সেখানে রাহুর অশুভ রাহুর একটা সংযুক্তিকরণের জন্য আপনাদের প্রেমে কিছুভাবে ছেদ হয়েছিল, আপনি তাকে চাইছেন ফিরে পেতে, যদি আপনার জন্মছকে শনির কম্বিনেশন খুব ভালো হয়ে থাকে, শুভ অবস্থায় থাকে, তাহলে আপনি জেনে রাখবেন আপনার সেই পুরনো প্রেম কিন্তু আবার ফিরে আসবে। সেটা কখন হতে পারে? সেটা হতে পারে আপনার দশা অনুযায়ী, অর্থাৎ আপনার কিসের দশা যাচ্ছে। যদি দেখতে পাওয়া যায় যে কিছুভাবে পঞ্চমপতি, নবমপতি বা একাদশপতি দশা যাচ্ছে, বা শনির মহাদশা পাস করছে, সেই শনি আপনার জন্মকুণ্ডলিতে খুব ভালোভাবে অবস্থান করছে, বা শনি শুভ নক্ষত্র প্রাপ্ত হয়েছে, বা নবাংশে দেখা যাচ্ছে শনি কিছুভাবে পঞ্চম বা একাদশকে সংযুক্তিকরণ করছে, তবেই কিন্তু সেই পুরনো প্রেম ফিরে আসে। এবং সেই প্রেম যখন আবার নতুন করে জোড়া লাগে, তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিগুলো ছিল, তারা নিজেদের মধ্যে সেটাকে আন্ডারস্ট্যান্ডিং করে একটা পরবর্তী ক্ষেত্রে সপ্তমপতি যদি সংযোগ থাকে বিবাহবন্ধনে আবদ্ধ হয়, বা অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি বিবাহ পরবর্তী ক্ষেত্রেও তারা মনে করেছেন যে আমি ডিভোর্স নিয়ে নেব, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে এই শনিদেবের প্রভাব
তাদের ক্ষেত্রে কিন্তু আবার সেই প্রেমজ সম্পর্কের পরিপূর্ণতাকে যে কারণের জন্য, অর্থাৎ অশুভ রাহুর প্রভাবের জন্য তাদের যে জীবনে একটা দাম্পত্য সমস্যা বা প্রেমজ সম্পর্কে ব্রেকআপ এসেছিল, সেটা কোথাও গিয়ে যেন জোড়া লাগছে। তাহলে বোঝা গেল, খুব ইজি ওয়েতে আমি বোঝালাম, কিন্তু এই কম্বিনেশনগুলো আপনার জন্মছয় কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু আপনি আপনার পুরনো প্রেমকে ফিরে পেতে পারেন। আর যদি এই কম্বিনেশনের সঙ্গে অশুভ রাহুর অবস্থান হয়ে যায়, সপ্তমপতি কারো যদি ডিস্টার্ব হয়ে থাকে, তাহলে প্রেমজ সম্পর্কে ব্রেকআপ হতে পারে। এবং এক্ষেত্রে একটা জিনিস আমি বলবো যে আপনার প্রেমজ সম্পর্ক হয়েছে, একাধিক প্রেম কার ক্ষেত্রে হয়ে থাকে অনেকে জানতে চেয়েছেন, সেটা নিয়ে আলোচনায় আসবো। কোনো কোনো বন্ধু এসে গেছে, অবশ্যই একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি বালুরঘাট থেকে বলছিলাম। আপনাকে নমস্কার জানাই, স্বাগত জানাই। বলুন। নমস্কার, বলুন কার বিষয়ে আমার বিষয়ে বলুন। আপনার তাহলে জন্ম তারিখ, সময়টা বলুন। 22/9/95, টাইমিংটা বলুন। দুপুর 3টে বালুরঘাট। দুপুর 3টে বালুরঘাট। জন্মস্থান তো বালুরঘাটে। আচ্ছা আচ্ছা, জন্মস্থান বালুরঘাট, বেশ। আচ্ছা, জন্মবারটা কি শুক্রবার ছিল? শুক্রবার ছিল, সিংহ রাশি ছিল। লগ্ন মকর, রাশি হচ্ছে সিংহ রাশি। বেশ, কি জানতে চাইছো? কর্মজীবন, বিবাহ জীবন। কর্মজীবন, কর্মজীবন, বিবাহ জীবন। এখন কিছু করছো ভাই? আচ্ছা, একটা কাজ করছি। দেখো, প্রথমে যেটা বলার, তোমার কর্মজীবনের ক্ষেত্রে যে আমি দেখতে পাচ্ছি যে দশম ভাবের অধিপতি গ্রহ, সে কিন্তু খুব ডিস্টার্ব, এবং জন্মছকে রবিটা স্বক্ষেত্রগত, অর্থাৎ নিজের ক্ষেত্রে বসে রয়েছে। নিজের ক্ষেত্র মানে কি না, ভালো জায়গায় রয়েছে, স্বক্ষেত্রগত। কিন্তু ব্যাপারটা হচ্ছে রবি উত্তর ফাল্গুনী নক্ষত্র, নিজ নক্ষত্র অবস্থান করছে। বুধও স্বক্ষেত্রগত, কিন্তু বুধটা রেট্রোগেট। আবার জন্মছকে দেখা যাচ্ছে যে শুক্রটা কিন্তু নিচস্থ হয়ে রয়েছে, এবং দশমপতি যেহেতু ডিস্টার্ব হচ্ছে, তোমাকে সেই গত এপিসোডেও যেরকম বলেছিলাম, ঠিক তোমাকেও সেটা বলতে হচ্ছে যে তুমি এখন ছোটোখাটো কোনো কিছু কর্মের সঙ্গে যুক্ত হয়ে থাকবে, কিন্তু কর্মজীবনে যে খুব ভালো সফলতার জন্য তুমি চেষ্টা করে যাচ্ছ, সেটা তোমার জীবনে কিন্তু অধরা হয়ে থাকছে। এটা কি ঠিক? হ্যাঁ, ঠিক ছিল। ঠিক। এবং তুমি সেকেন্ডটা জানতে চাইছো তোমার বিবাহ ক্ষেত্রে। দেখো, বিবাহ ক্ষেত্রে তোমার যা দশা অন্তর্দশা যাচ্ছে, বিয়ের যোগ অবশ্যই, বিয়ের যোগ তো অনেকগুলো হয়ে গিয়েও, মানে যেটা আমি বলতে পারি যে মাঝখানে তোমার, হ্যাঁ বলো বলো কি বলছো? হ্যাঁ, তোমার বিয়ের তো যোগ এসেছিল, কিন্তু সেটা কোনো কারণবশত সেটা নষ্ট হয়েছে। তোমাদের তো কোনো রিলেশনশিপও ছিল কারোর সাথে, সেটাও প্রবলেম হয়েছে। সেটাই বলছি। তো সম্পর্কের জায়গাটাতে একটু ডিস্টার্ব পাচ্ছি ভাই। তো যদি পারো, আজকে প্রেমজ নিয়ে আলোচনা করছি, তোমার পঞ্চমপতি সপ্তমপতির কম্বিনেশন রয়েছে, কিন্তু যেহেতু সপ্তম রাহু যুক্ত হয়ে রয়েছে, মানে সপ্তমপতির সঙ্গে রাহুর একটা সংযোগ পাচ্ছি, তাই বিয়ের যোগ এর আগে হয়েছে, তোমার প্রেমজ সম্পর্ক ছিল, তাতেও ব্রেকআপ হয়েছে। এরপরে বিবাহ যোগ অবশ্যই আসবে। তুমি একটু ওয়েট করো, 2027 মে মাসের পর থেকে, অর্থাৎ একটা বছর ওয়েট করতে হবে। বিবাহ কিন্তু ভালো হবে, কিন্তু তুমি প্রথমে তোমার লক্ষ্য দাও তোমার কর্মের জায়গাটা, ঠিক আছে? কাজের জায়গাটাকে একটু ঠিক করলে দেখবে তুমি কাজের জীবনটাও ভালো পাচ্ছ, এবং বিবাহ তোমার মোটামুটি 2027 মে মাসের পরের আবার একটা যোগ আসবে, সেই সময় বিবাহ হবে, এবং তখন অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে। ঠিক আছে, ভালো থেকো। ভালো হবে, ভালো হবে। এবং কর্মজীবনটাকে নিয়ে তুমি একটুখানি ভাবো, বিবাহ নিয়ে চিন্তা করার কিছু নেই। কর্মটাকে ঠিক করো, ঠিক আছে, বিবাহ তোমার হয়ে যাবে, অত ডিস্টার্ব কোনো কিছু পাইনি। মোটামুটি 2027 মে মাসে হয়ে যাবে। ঠিক আছে, ভালো ঠিক আছে। ফোন নাম্বার রয়েছে, বুকিং করে চলে আসতে হবে। আমি একটু বলে দিচ্ছি কোথায় কোথায় দাদাকে আপনারা পাচ্ছেন। সোমবারে শ্যামবাজারে পাচ্ছেন, বিকেল 4টে থেকে 8টার মধ্যে পেয়ে যাচ্ছেন। রবিবার এবং মঙ্গলবারে গড়িয়াতে পাচ্ছেন, নাকতলাতে পাচ্ছেন, যেটা গড়িয়া নাকতলা। এবং প্রথম উইক এবং শেষ সপ্তাহ, প্রথম সপ্তাহ এবং শেষ সপ্তাহে বুধবার পেয়ে যাচ্ছেন আপনারা দুর্গাপুর এবং বর্ধমানে বন্ধুরা পেয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার পাচ্ছেন নৈহাটিতে পাচ্ছেন, 7:30 থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু ব্যারাকপুরে পাচ্ছেন 5টা থেকে 7টার মধ্যে পেয়ে যাচ্ছেন। শুক্রবারে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরে বন্ধুরা পাচ্ছেন 12টা থেকে 4টের মধ্যে পাচ্ছেন, দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত পেয়ে যাচ্ছেন। এছাড়া শনিবার রয়েছেন তিনি হাওড়া বালিতে আছেন, দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। এছাড়া শিলিগুড়িতে পাচ্ছেন প্রত্যেক মাসের 8 তারিখ থেকে 14 তারিখের মধ্যে তিনি শিলিগুড়িতে থাকেন। সেটা কিন্তু কোন চেম্বার আমি সেটা এক্স্যাক্ট জানিয়ে দিচ্ছি। কোথায় পেয়ে যাচ্ছেন? সেবক মোড় রত্নভান্ডার জুয়েলার্সে পাচ্ছেন বন্ধুরা। আপনারা লিখে রাখুন, নোট ডাউন করুন এবং ফোনের মাধ্যমে যোগাযোগ করে বুকিং করে চলে আসুন। আর শিলিগুড়ি আবার আপনারা পাচ্ছেন, শিলিগুড়িতে পাচ্ছেন 15 থেকে 19 তারিখের মধ্যে পাচ্ছেন। সেটা হলো সিটি সেন্টার রত্নভান্ডার জুয়েলার্সে প্রতি মাসে পেয়ে যাচ্ছেন। বুকিং নাম্বারটা বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 983170
7058 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9874207060। আর এছাড়া হোয়াটসঅ্যাপ তো রয়েছে, আপনার হোয়াটসঅ্যাপও করতে পারেন, SMS এর মাধ্যমে জানাতে পারেন, সব কিছু আপনারা কিন্তু পাচ্ছেন। এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে হবে, ফোনের মাধ্যমে যোগাযোগ করে আসতে হবে। দাদা আবার আমরা একটু আলোচনায় ফিরবো, যেটা আছে খুব গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা হচ্ছে যে প্রেমজ সম্পর্কে অনেকের ক্ষেত্রে এক নয় একাধিক প্রেমজ সম্পর্ক হয়। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো পুরুষ বা নারী আপনাদের প্রেমজ সম্পর্কে ঠকিয়ে গেছেন এবং তার জীবনে একাধিক নারী এসছে, বা কোনো পুরুষের জীবনে একাধিক পুরুষ এসছে, নারী এসছে একাধিক, মানে একজন নারীর জীবনে একজন একাধিক পুরুষ এসছে বা পুরুষের জীবনে একাধিক নারী এসছে, বা তিনি হয়তো প্রেমটাকে ছলনা করছেন বা কিছুভাবে, বা প্রেম সম্পর্ক নিয়ে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। একটা জীবনে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে আপনি ভালো করে খেয়াল করবেন যে আপনি যার সাথে প্রেমজ সম্পর্কে বা রিলেশনশিপে আবদ্ধ হয়েছেন তার চন্দ্র এবং শুক্র কিভাবে রয়েছে। অর্থাৎ শুক্র কিন্তু তার ক্যারেক্টারকে নির্ণয় করে, তার শুক্র হচ্ছে তার বুদ্ধিমত্তা যেরকম নির্ণয় করে, সৌন্দর্যকে নির্ণয় করে, কিন্তু তার ক্যারেক্টারকে নির্ণয় করে। এই শুক্র যদি কিছুভাবে রাহুযুক্ত হয় বা কেতুযুক্ত হয়ে থাকে, এবং চন্দ্র খুব ইম্পর্টেন্ট, চন্দ্র হচ্ছে মন মানসিকতার কারকতা গ্রহ। চন্দ্র যেরকম বডির ওয়াটার ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করে, চন্দ্র হচ্ছে আমাদের মনের কারকতা। তাই কারো চন্দ্র যদি ক্ষীয়মান থাকে, চন্দ্রের কিন্তু তিনটে পার্ট হয়, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে বুদ্ধিমান চন্দ্র বা সব থেকে উজ্জ্বলমান চন্দ্র, একটা হচ্ছে মধ্যমান চন্দ্র, একটা হচ্ছে ক্ষীয়মান চন্দ্র। তার একটা ভাগ রয়েছে, অর্থাৎ একজন জাতক জাতিকা কোন পক্ষে জন্মগ্রহণ করেছেন এবং তার তিথি কী ছিল, তার সেই অনুযায়ী কিন্তু তার চন্দ্রের ভ্যারিয়েশন হয়ে থাকে। মানে ধরুন কারো কৃষ্ণপক্ষের হয়তো জন্মগ্রহণ করেছে চন্দ্রের পূর্ণিমা তিথিতে, পূর্ণিমার পর থেকে যে পাওয়ারটা থাকছে সেটা কিন্তু অনেকটা মোটামুটি পূর্ণমান চন্দ্রের দিকে, কিন্তু তারপর যত অমাবস্যার দিকে যাচ্ছে তখন কিন্তু চন্দ্রের মান বা ক্ষমতা কমে যায়, এবং সেটা কিন্তু তার কোন পক্ষে কোন তিথিতে জন্মগ্রহণ করেছে, তার চন্দ্রের অবস্থান কি, এবং সেই চন্দ্রের সঙ্গে যদি পঞ্চমপতি অশুভ নক্ষত্র দ্বারা আবদ্ধ হয়। অশুভ নক্ষত্র বলতে সাধারণত দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে এই চন্দ্র যদি শুক্রের নক্ষত্র আবদ্ধ হয়ে থাকে, বা এই চন্দ্র যদি রাহুর নক্ষত্র আবদ্ধ হয়ে থাকে, এবং চন্দ্র যদি ক্ষীয়মান হয়ে থাকে, সেই পুরুষ বা নারী কিন্তু খুব ছলনাময় হয় এবং তাদেরকে সহজে কিন্তু আপনি ধরতে পারবেন না, এবং আপনাকে প্রেমজ সম্পর্কে বারবার প্রতারিত করবে, প্রেমজ সম্পর্কে আবদ্ধ করবে এবং প্রতারিতও করবে। এবং আপনি দেখবেন অনেকের ক্ষেত্রে এই কম্বিনেশনটা অনেকের ক্ষেত্রে থাকে, যারা বিবাহ করেছেন পরবর্তী ক্ষেত্রে বুঝতে পারলেন তার হয়তো অন্য কোনো রিলেশনশিপ রয়েছেন, এবং তার একাধিক রিলেশনশিপ হয়তো পরবর্তী ক্ষেত্রে আপনি কিন্তু জেনে গেছেন, তারপর সেখানে একটা ডিভোর্সের বিষয় চলে এসছে। তাহলে যে কোনো পুরুষ বা নারীর ক্যারেক্টার কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে। আপনি কিন্তু একজন পুরুষ বা নারীর সঙ্গে সম্পর্কে যখন আবদ্ধ হচ্ছেন, আমরা সবসময় বলি যখন বিবাহ করছেন বা প্রেমজ সম্পর্কে কোনো কিছু প্রবলেম আসছে, তার ক্যারেক্টারটাকে কিন্তু একজন জ্যোতিষীকে দিয়ে ভালো করে বিচার করিয়ে নেবেন। তিনি কিন্তু তার ক্যারেক্টারকে ধরে নিতে পারবেন যে কোন চরিত্রের তিনি মানুষ, আপনাকে তিনি জীবনসঙ্গী হিসাবে রাখতে পারবেন কিনা, বা অন্য কোনো সম্পর্কে আপনার সঙ্গে প্রেম করে আবার অন্য কারোর সঙ্গে, ওই বাংলা একটা কথা রয়েছে ডুবে ডুবে জল খাওয়া, সেটা করছে কিনা সেটাও কিন্তু জানা সম্ভব একজন প্রকৃত জ্যোতিষী তার চার্টকে যদি বিশ্লেষণ করতে পারে। ঠিক আছে, তো ফোনে কি এসছে আলোচনা করব। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন। ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে বেশ, আপনাকে স্বাগত জানাই। বলুন কার সম্বন্ধে? আপনার সম্বন্ধে? মেয়ের সম্বন্ধে। মেয়ের নামটা বলুন। মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 10/6/2007। 10/6/2007। টাইমিংটা বলুন। রাত্রি 1টা। মেয়ের নামটা কি? নাম জয়িতা রায়। জয়িতা রায়, বেশ। আর কলকাতা জন্মস্থানটা কলকাতায়। আচ্ছা, রবিবার ছিল কি? হ্যাঁ, রবিবার ছিল। আচ্ছা, জয়িতার লগ্ন হচ্ছে মিন আর রাশি হচ্ছে মিন, মানে লগ্ন রাশি এক, জানতেন? হ্যাঁ, জানি। বেশ, কি জানতে চাইছেন বলুন। না, বলছি কি ও বিটেক পড়ছে ডাটা সায়েন্স নিয়ে। ও একটু চাকরি বাকরির ক্ষেত্রে কেমন হবে? আচ্ছা, প্রথমেই বলি যে খুব ভালো চার্ট, জন্ম চার্টটা। আপনি বাবা হন, সেই হিসাবে এটুকু বলতে পারি আপনার মেয়ে কিন্তু কর্মজীবনে খুব ভালো এস্টাবলিশড হয়ে যাবে। ঠিক আছে, ওর জন্মছকে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে কি বুধ সক্ষেত্রগত খুব ভালো, কিন্তু কিছু ক্ষেত্রে দেখুন যে ওর যে যোগ্যতা সেই অনুযায়ী কর্ম কিন্তু সম্পাদন করবে এবং ভালো জায়গায় পাবে, কিন্তু কিছু ক্ষেত্রে কর্ম সম্পাদন পেতে গেলে ওর হয়তো প্রথম কয়েক বছর বলতে পারেন, বা প্রথম যে চাকরিটা হবে সেটা হয়তো মনোমতো নাও হতে পারে, কারণ যেহেতু বুধ রাহু নক্ষত্র অবস্থান করছে। কিন্তু বৃহস্পতি খুব ভালো জায়গায় রয়েছে, জ্যেষ্ঠা নক্ষত্রে রেট্রোগেট রয়েছে, এটা অতটা অসুবিধা করবে না। কিন্তু ওর সম্পূর্ণ চক্রম বা কর্মকুবের চক্রম আমি দেখতে পাচ্ছি
নবমপতি, পঞ্চমপতি, একাদশপতি কম্বাইন্ড, মানে একসঙ্গে সংযুক্তিকরণ, যেটা খুব কম চার্টে দেখতে পাওয়া যায়, আবার লগ্নকে নির্দেশ করছে। তার মানে জয়িতা কিন্তু ভালো কর্মজীবন সম্পাদন করবে এবং আপনাদের গর্বের বিষয় হবে আপনার কন্যা। বুঝতে পেরেছেন? কন্যাকে নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। সামান্য প্রথম যখন যেখানে চাকরিটা পাচ্ছে সেই জায়গাটায় কোনো কিছু প্রবলেম হয়তো হলেও হতে পারে, আমি বলছি না যে হবেই, হলেও হতে পারে, কারণ যেহেতু রাহু নক্ষত্র অবস্থান করছে বুধ, কিন্তু ওভারঅল ওর যা চার্ট ও কিন্তু খুব ভালো জায়গায় যাবে। এবং আপনাকে আমি একটা জিনিস বলে রাখি, ও 12-এর সঙ্গে লগ্নের কম্বিনেশন, যেটা কিন্তু বিদেশ যাত্রা পর্যন্ত ঘটাতে পারে ওর। ঠিক আছে? তো মেয়েকে নিয়ে অযথা চিন্তার কিচ্ছু নেই, আপনি মেয়েকে সাপোর্ট করতে থাকুন, মেয়ে খুব ভালো জায়গায় যাবে। ঠিক আছে? আচ্ছা, বেশ, আছে, ভালো থাকুন। ধন্যবাদ। আর আরো যদি কিছু ডিটেলস জানতে হয় পরবর্তী অবশ্যই ক্ষেত্রে ফোনের আমার মাধ্যমে সঙ্গে যোগাযোগ আপনাকে করতে পারেন। করতে হবে। এবং হেলথ ওয়াইজ সেটাই। একটু বলে দিই ছোট করে, যেহেতু শুনছেন, হেলথের দিক থেকে কিছু গাইনোলজিক্যাল ইস্যু থাকতে পারে, তবে সেটা মেজর কোনো কিছু নয়। আপনি মেয়েকে একটুখানি ভালো করে গাইড করুন, ও খুব ভালো জায়গায় যাবে। একদম। আমরা আবার একটু আলোচনা ফিরবো, আমাদের একটু সময় রয়েছে। একদম। যে এই যে প্রেমেজ, বলো। যেটা আমাদের যে বন্ধুরা আমাদের জিজ্ঞাসা রেখেছে, যে জিজ্ঞাসাগুলো, যে প্রেমেজ সম্পর্ক আবার কি ফিরে আসবে, বা সেটা আবার কি বিবাহে পরিণত হবে, এই একদম। জায়গাটা আমাদের একটা কোশ্চেন মার্ক থাকে। একদম, ওই যে এবং একই বিষয় যে প্রেমটা বললাম। অনেকেই সাকসেস পাচ্ছে, মানে ইচ্ছে করে যে আমি একদম। বিবাহে, যাতে বিবাহিত জীবন। আবার অনেকে সেটাকে নিয়ে, যেটা তুমি বললে, যে অনেক সময় সেটা ছলনার জায়গাও হয়, একাধিকবার এক একজনের প্রেম আসে, বারবার করে প্রেম আসে, সেটা ব্যর্থ হয়, সেই জায়গাটাও দেখা যায় অনেক একদম। সময়। তো আমরা সাধারণত দিদি যে বললাম যে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে রিলেশনশিপ হয়তো ব্রেকআপ হয়েছে, সেটা রাহুর কিছু প্রভাবের জন্য, কিন্তু জন্মছকে আপনাকে রাহু ভালো থাকতে হবে প্রথম। তবে যে ক্ষেত্রে কি এই যে পুরনো প্রেম ফিরে আসছে, সেটা হচ্ছে শনিদেবের জন্য। জন্মছকে যদি শনির সঙ্গে একাদশপতির সংযুক্তিকরণ ঘটে এবং শুক্রচন্দ্র যদি ভালো থাকে, আপনি এটুকু নিশ্চিন্ত থাকুন, আপনি যদি যে মানুষকে মন দিয়ে ভালোবাসবেন এবং তিনি যদি রিয়েল হয়ে থাকে, ভালো হয়ে থাকে, লয়াল হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে তিনি ফিরে আসবেন। শনি যদি ভালো থাকে আপনার দুজনের জন্মচাটেই। ঠিক আছে? এবার এই শনির সঙ্গে যদি সপ্তমপতির কম্বিনেশন হয় দিদি, তাহলে কিন্তু সেই সম্পর্কটা আবার ভালোভাবে জোড়া লেগে, সেটা প্রেমজ সম্পর্কটা ভালোভাবে জোড়া লেগে আবার কিন্তু বিবাহ বন্ধন আবদ্ধ হবে। বোঝা গেল? এটা খুব ভালো জায়গা। এবং সেক্ষেত্রে আমি অনেক সময় দেখেছি যে অনেকের একটা সন্দেহ তৈরি হয়ে যায় যে অনেক সময় প্রেমজ সম্পর্কে কোনো প্রবলেম হয়েছিল, আবার আমি ফিরে পেয়েছি, হয়তো বিবাহবন্ধন আবদ্ধ হয়েছি, পরবর্তী ক্ষেত্রে অনেকের মধ্যে একটা টেনশন থাকে যে আমরা না প্রচণ্ড মাথা গরম করি, দুজনকে মেনে নিতে পারছি না। সেক্ষেত্রে দেখুন, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি খুব বলবো, দুজনের যে চার্ট রয়েছে, এই দুজনের চার্টের আমরা যে অষ্টকোণ বিচার করি, সেখানে দুটো পার্ট খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে বৈশ্য এবং তারা। বুঝেছো? এই বর্ষ এবং তারা, আমাদের তো অনেকগুলো পার্ট রয়েছে অষ্টকোণ বিচারের। বর্ণ রয়েছে, বর্ষ রয়েছে, তারা রয়েছে, যোনি রয়েছে, রাশি রয়েছে, গণ রয়েছে। ঠিক আছে? এতগুলো পার্ট রয়েছে, তত্ত্ব রয়েছে। তাহলে সেক্ষেত্রে এই বর্ষ এবং তারা দুটো কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ কার বর্ষে একজন নারী পুরুষ জন্মগ্রহণ করছে এবং কার তারাতে জন্মগ্রহণ করছে, সেটা যদি ঠিকমতো মিলিয়ে নেওয়া যায়, তবে কিন্তু উভয়ের মধ্যে যে ভয় ভীতিটা ছিল, যে আমাদের মধ্যে একটা অশান্তি হয়, আমরা দুজনের মধ্যে একটা রাগ মাঝে মাঝে তৈরি করে ফেলি, এটা নিয়ে একটা অশান্তি হয়ে থাকে বাড়িতে প্রচণ্ড পরিমাণে। অনেক সময় ডিসিশন নিয়েছি আমরা, হয়তো প্রবলেম হয়েছিল, আবার আমরা বিবাহ আবদ্ধ হয়েছি, কিন্তু আবার কখনো কখনো মনে হয় আমরা এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারবো, তো ইগোর লড়াই চলে অনেক সময়। তো সেক্ষেত্রে আমি তাদেরকে এটাই বলবো যে আপনারা যদি পারেন, যদি কারো সম্পর্কে এইরকম প্রবলেম থাকে, সেটা বিয়ের আগেও হতে পারে, বিবাহের পরবর্তী ক্ষেত্রেও হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি এটুকু বলবো যে দায়বদ্ধতার জন্য হয়তো সম্পর্ককে টিকিয়ে রাখছেন, যে আমার কন্যা হয়ে গেছে বা পুত্র হয়ে গেছে, সন্তান হয়েছে, আমি সেক্ষেত্রে ওর ভবিষ্যতের মুখ চেয়ে আমি হয়তো থেমে গেছি সমস্ত কিছু, আমরা স্যাক্রিফাইস করে জীবনটাকে চলছি। কিন্তু আমি বলবো এইগুলোকে কিন্তু ঠিক করা যায়। আমরা এই ছোটোখাটো বিষয়গুলোকে নিয়ে কিন্তু সংসার করি এবং এটা পরবর্তী ক্ষেত্রে একটা বড় পরিণতির আকার নিতে পারে সংসারে। তাই আমি এই ছোট বিষয়গুলোকে বলবো যে আপনি ভালো জ্যোতিষীর আন্ডারে গিয়ে অবশ্যই কিন্তু তার দুজনেরই চার্টকে ইন্ডিভিজুয়ালি দেখে বৈশ্য এবং তারা কি রয়েছে, সেখানে আপনাদের মিল কতভাবে কি রয়েছে, সেটাকে একটু দেখে নেওয়া। ওভারঅল অষ্টকোণটা দেখার দরকার নেই, কারণ আমি সবসময় একটা কোণ বলি যে অষ্টকোণ বিচার সব ক্ষেত্রে মেলে না। তো আমি অবশ্যই কিন্তু এই দুটো পার্টকে খুব ইম্পর্টেন্ট দিই, সে বৈশ্য এবং তারা, যে আপনি আপনার স্বামীর বশ্যতা বা স্বামী আপনার স্ত্রীর বশ্যতা পাচ্ছে কিনা, বা তারাগত কোনো কিছু মিল আপনাদের বা অমিল রয়েছে কিনা,
তার যদি রেমেডিয়াল গাইডলাইন করা যায় তবেই কিন্তু সেই প্রেমজ সম্পর্কে একটা মিষ্টতা আনা যায় এবং দাম্পত্য জীবনে এবং প্রেমজ সম্পর্কে ভালো থাকা যায়। একদম, তার জন্য অবশ্যই একজন সঠিক মানুষের সান্নিধ্য নিয়ে চলতে হবে। নিশ্চয়ই প্রেম সবাই চায়, ভালোবাসা সবাই চায়, সেটা যেন বিবাহে পরিণত হয়, তার জন্য অবশ্যই একজন সঠিক মানুষের গাইডলাইন্স নিতে হবে। আমি বুকিং নাম্বার বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। 9831707058 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9874207060। অবশ্যই বুকিং করে আপনাদের আসতে হবে। একদম সময় শেষ, পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার একটি নতুন বিষয় নিয়ে আমরা চলে আসবো। সবাই ভালো থাকবেন এবং আপনারা কোনো কিছু বিষয় যদি জানতে চান, আপনাদের কোনো কিছু মন পছন্দ রিকোয়েস্ট থাকে, আমাকে মেল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনাদের নামটা কিন্তু টিভিতে ঘোষণা করবো, ঠিক আছে? সবাই ভালো আবার থাকবেন। পরবর্তীতে অবশ্যই হবে। অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক বন্ধু আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।